আচ্ছা, সবাই শুনতে পাচ্ছে আমাকে? জি স্যার। আচ্ছা, ওকে। ইনফরমেশন আর্কিটেকচার আমরা যেটাকে বলতেছি এখানে, এবং হচ্ছে এটার মেন উদ্দেশ্যটা কি আমরা সেটা জানার চেষ্টা করব। এখানে তিনটা জিনিস আসলে করা হয়: ইউজার কনটেক্সট আর কন্টেন্ট। ইউজার কনটেক্সট কি, কন্টেন্ট কি, আর হচ্ছে হলো কনটেক্সট কি। এই তিনটা জিনিস, ইউজার কনটেক্সট কন্টেন্ট, এই তিনটার উপরে বেস করে হচ্ছে আসলে কোর হচ্ছে ইনফরমেশন আর্কিটেকচারের উপরে কাজ করা হয়। ঠিক আছে? ইনফরমেশন আর্কিটেকচার হলো এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে কোনো ওয়েবসাইট, অ্যাপ বা ডিজিটাল প্রোডাক্ট, কন্টেন্ট বা তথ্যগুলো সুন্দরভাবে যৌক্তিকভাবে সাজানো হয়। এর মূল উদ্দেশ্য হলো ব্যবহারকারীরা যেন খুব সহজে এবং কোন রকম দ্বিধাদ্বন্দ্ব ছাড়া, মানে বিভ্রান্তি ছাড়াই তাদের প্রয়োজনীয় তথ্য যেন খুঁজে পায়। ঠিক আছে? এটা হচ্ছে হলো আমাদের মেন কোর কনসেপ্ট। কি বুঝতে পারছো? আমার কথা কি বোঝা যায়? আমি কি বলছি? জি স্যার, জি স্যার, জি স্যার। আমি জাস্ট সামারাইজ করার চেষ্টা করছি শর্ট ভাবে। খুব ফাস্ট চলে যাচ্ছে কেন এটা? ওকে, এখন ঠিক আছে। আমরা হচ্ছে এইটুকু বুঝলাম, তাই না? এখন আমরা কি বলছি যে হচ্ছে এর কোর কম্পোনেন্ট। কোর কম্পোনেন্ট কি? ইউজার কনটেক্সট আর হচ্ছে কন্টেন্ট। ইউজার কনটেক্সট কন্টেন্ট কি? ইউজার হলো ব্যবহারকারীরা এবং তাদের প্রয়োজনীয়তা কি তা বুঝে নেওয়া। কিরকম ভাবে বুঝে নিব? যে হচ্ছে তুমি একটা জিনিস বা একটা প্রোডাক্ট বানাবা, সেটা যেন ব্যবহারকারীরা এবং তাদের প্রয়োজনীয় কি আছে তা বুঝে নেওয়া। তার মানে কি বুঝে নেওয়া? যে এটা কিভাবে কাজ করে, কেন কাজ করে, এটা কি আছে, সব সময় হচ্ছে এর ইউজেবিলিটি এবং ম্যাক্সিমাম ক্লিয়ারিটি লাগবে এর সব ধরনের স্ট্রাকচার ইনফরমেশন থেকে। ঠিক আছে? এবার বলতেছে যে কনটেক্সট। কনটেক্সট কি? ব্যবহারকারী কোথায়, কেন এবং কিভাবে কন্টেন্টের সাথে যুক্ত হবে তা জানা। দেখছেন এখানে বলছে যে হোয়ার, হোয়াই এন্ড হাউ ইউজার ইন্টারেক্ট উইথ কন্টেন্ট। এবার বলতেছে যে আমরা যদি বুঝি যে এটার পারপাসটা কি, এটা কেন ইউজ করব, তাই না? Yes, sir. শুধু হচ্ছে আমাদের কি এটার পারপাস আছে, ইফেক্টিভ স্ট্রাকচার ইনফরমেশনটাকে গ্যাদার করে দেওয়া। ঠিক আছে? এরপরে বলতেছে কি, আমরা বলতেছি যে কন্টেন্ট। কন্টেন্ট আসলে আমরা কি বুঝি কন্টেন্ট বলতে? বলো, কে বলতে পারবা? স্যার উপাদান। ব্যবহারকারীরা কোন তথ্যগুলো দেখছেন বা ব্যবহার করছেন তা সহজে হচ্ছে সাজানো, সোজা কথা, তাই না? কন্টেন্ট। তাহলে হট ইনফরমেশন ইউজার এঙ্গেজ উইথ। এখন বলতেছে যে এই যে অর্গানাইজ যে করবা, এটার কাজ কি তাহলে? অর্গানাইজ করা থাকলে সুন্দরভাবে কি হবে? আমি খুব ইজিলি পাবো, তাই না? কুইকলি হচ্ছে এখান থেকে আমি ডিসিশন নিতে পারবো এবং ক্লিয়ার থাকবে ইউজারের জন্য, ইউজ করার জন্য। হ্যাঁ, একটা হচ্ছে স্মুথনেস কাজ করবে, এটাই। এবার বলতেছে যে এখানে আমরা কি দেখতেছি যে কোর কম্পোনেন্ট তিনটা অলরেডি আমরা বলে ফেলছি। ঠিক আছে? ইনফরমেশন রিচার, এটা নেওয়ার কথা বলতেছি না। এবার বলতেছে আমরা যে কি এআই টুলস, আইএ টুলস, তাই না? আইএ টুলস এর প্রধান বৈশিষ্ট্য যদি আমরা এখানে দেখি, এখানে বলা আছে কি 7টা জিনিস নিয়ে কথা বলছে, তাই না? সাইট ম্যাপ, ইউজার ফ্লো, ইউজার আর্মস, টেক্সোনমি, ওয়েবসাইট ফুটার,
কার্ড সর্টিং, আর আছে কি নেভিগেশন ডিজাইন। এখন ওয়েবসাইট পেজগুলো একে অপরের সাথে কিভাবে যুক্ত থাকবে তার একটি ভিজুয়াল ম্যাপটাই হচ্ছে আমরা কি বলি সাইট ম্যাপ, তাই না? তারপরে যদি ইউজার ফ্লো যদি বলি, ব্যবহারকারী তার তথ্যগুলো লক্ষ্য পূরণের জন্য একটি স্ক্রিন থেকে বা একটা স্ক্রিন থেকে বা আরেকটা স্ক্রিনে বা একটা ইউএক্স থেকে আরেকটা ইউএক্স এ কিভাবে যাবে তার একটা হচ্ছে কি ম্যাপিংটা আমরাকে ইউজার ফ্লো বলতেছি। আর ওয়্যার ফ্রেমিংটা কি একটি ইন্টারফেসের সাথে প্রাথমিকভাবে একটা ডিজাইন বা যা দিয়ে আমরা একটা কে হচ্ছে কি বলে এটার বাংলা তথ্য রিপ্রেজেন্ট করা হয়, মানে গঠন করে বোঝানো যায়, সেটাকে বোঝাচ্ছে। ওয়্যার ফ্রেমিং হচ্ছে একটি ইন্টারফেসের প্রাথমিক ডিজাইন যা দিয়ে আমরা কি করতে পারি বিভিন্ন ইনফরমেশন কিভাবে আছে তার স্ট্রাকচার বুঝতে পারি। ট্যাক্সোনমি হচ্ছে বিভিন্ন ধরনের ট্যাগকে বিভিন্নভাবে ভাগ করা, কন্টেন্টকে বিভিন্ন ক্যাটাগরি বা সাব ক্যাটাগরি বা ট্যাগে যদি আমরা তাকে ভাগ করি তাকে আমরা বলতেছি কি ট্যাক্সোনমি। ওয়েবসাইট ফুটারের ক্ষেত্রে কি হয়, ওয়েবসাইট ফুটারের নিচে লিংক দিয়ে আমরা কপিরাইট ইনফরমেশন রাখি এবং হচ্ছে এখানে কি রাখি আমরা হচ্ছে কন্টাক্ট ইনফরমেশন রাখি, সহজে যাতে নেভিগেট করার জন্য আমরা এটাকে দেখতে পাই এবং কেউ চাইলে সহজ ইনফরমেশন গুলো পেয়ে যায়। তাহলে হচ্ছে আমরা দেখতেছি ওয়েবসাইটের নিচে থাকা লিংক ও যোগাযোগের তথ্য যা সহজে নেভিগেট করতে আমাদেরকে সাহায্য করে। কার্ড সর্টিং এর মানে কি, কিভাবে একটা থেকে আরেকটাকে আমরা কার্ডকে সাজাবো, কোন তথ্যটাকে প্রথমে আনবো কোন তথ্যটাকে পিছনে আনবো তা বোঝার জন্য একটা আসলে পদ্ধতি। একে ওপেন এন্ড ক্লোজ দুই ভাবেই রিপ্রেজেন্ট করা যায়। আর নেভিগেশন ডিজাইনের ক্ষেত্রে আমরা জানি কি ড্রপ আউট মেনু, সাইড বার, তারপরে হচ্ছে কি বলে হ্যামবার্গার মেনুর মতো যেটা ক্লিকেবল টুল থাকে সেটা, তারপরে হচ্ছে ব্রেড ক্রাম, হ্যাঁ, তারপরে হচ্ছে এই যে জিনিসগুলো আমরা একটা অপরটার সাথে নেস্টেড বাটনের মাধ্যমে বা এর মাধ্যমে আমরা তৈরি করে রাখি ন্যাপপ্যাডের ভিতরে, সেটাকে বোঝানোর জন্য আমরা বলতেছি যে এটা ব্রাউজার করতে আমাদের কি করে ব্যবহারকারীকে খুব সহজে একটা স্মুথ ট্রানজিশন সিস্টেম দেয়। এই হচ্ছে আমাদের 7টা পয়েন্ট। এখন এই 7টা পয়েন্ট এখানে আবার সুন্দর করে ভাগ করে দেওয়া আছে, তাই না? এখানে ইউজার ফ্লো যেটা আমি বললাম যে হচ্ছে আমাদের ইউজার টাইমস সাইট ম্যাপস আর আছে ইউজার ফ্লো যেটা আছে, আমরা কি করব টাইমের সাথে সাথে এটার সাথে আমরা অন্য কাজগুলোকে করে ফেলার জন্য একটা প্রসেস করা, তাই না? ইন্টারপাথ কমপ্লিট হবে, একটার সাথে আর একটা ফ্র্যাকশন পাথ যেটা থাকবে সেটাকে বোঝা, হেল্প টেস্ট এবং রিফাইন ইউজেবিলিটি বের করা, এসেনশিয়াল ফর ইন্টারেক্ট প্ল্যানিং। আমি অলরেডি এগুলো বলে ফেলছি। এখন ওয়্যার ফ্রেমিং যেটাকে আমি বললাম, ওয়্যার ফ্রেমিং মানে হচ্ছে একটি ইন্টারফেসের সাথে যে ডিজাইনটা থাকে সেই ডিজাইন দিয়ে একটা তথ্য মানে ইনফরমেশন স্ট্রাকচারকে বোঝানো যায় যাতে সেটাকে হচ্ছে এখানে রিপ্রেজেন্ট করা। ওয়্যার ফ্রেমিং আউটলাইন হাউ UI and UX element may appear on a user interface, design user interface to present interface design with less details. This allows them to get a feedback on architecture and design choice before investing time in development. তুমি যে ইনভেস্ট করতেছো সেই টাইমের থেকে আমরা কি করতে পারলাম খুব কম সময়ে একটা জিনিসের আর্কিটেকচারটাকে বা এর গঠন থেকে আমরা তথ্যগুলো বুঝে ফেললাম। তারপরে হচ্ছে ট্যাক্সোনমি আমি আগে বলেছি যে হচ্ছে ট্যাক্সোনমি হচ্ছে একটা হচ্ছে ট্যাগ বা হচ্ছে ক্যাটাগরি বা কন্টেন্টকে বিভিন্ন শ্রেণীতে বা সাব ক্যাটাগরি বা ক্যাটাগরিতে ভাগ করে ফেলে, সেটা থেকে আমরা কি করি একটা ডিসিশন নিতে পারি। থটফুল ট্যাক্সোনমি কি করে আমাদের ইউজারের প্রয়োজনীয়তাকে অনুভব করার জন্য একটা স্ট্রাকচার তৈরি করে দেয়, ঠিক আছে? ওয়েবসাইট ফুটারের ক্ষেত্রে আমি অলরেডি বলে ফেলেছি, সেটা হচ্ছে ওয়েবসাইট ফুটারে আমাদের কি থাকে, আমরা দেখি যে ওখানে নেভিগেশন করার জন্য একটা ফুটার বার থাকে, একটা থেকে আরেকটা নেভিগেশন করলে ওটা ফিক্স থাকে।
কিন্তু ফুটারে আমাদের কিছু ইনফরমেশন থাকে। ফুটারে ইউজফুল কেন? নেভিগেশন লিংক থাকে, কন্টাক্ট ইনফরমেশন থাকে, এবং এটা কিভাবে হচ্ছে মার্কেটে ইজিয়ারলি হচ্ছে অ্যাক্সেস করতে পারবে এবং কন্টেন্ট গুলোকে হেল্প করবে, এবং বুস্ট বা সার্চ ইঞ্জিনের ক্ষেত্রে র‍্যাঙ্কিং এর ক্ষেত্রে আমরা কি করতে পারি? কর্নেবলের লিংকের সাথে এটাকে রাখতে পারি। তাহলে ওয়েবসাইটের ফুটার আমাদের এইগুলোতে হেল্প করে। তাহলে ওয়েবসাইটের ফুটারের নিচে লিংক থাকে, যোগাযোগ তথ্য থাকে, এবং যা সহজে নেভিগেট করতে আমাদেরকে হেল্প করে। কার্ড সর্টিং আমরা বলছি যে কার্ড সর্টিং হচ্ছে এটা ওপেন এবং ক্লোজ দুই ভাবেই হয়। ওপেন কার্ড সর্টিং কি করে? ইউজার ক্রিয়েট দেয়ার ওন ক্যাটাগরি, নেম এন্ড গ্রুপ কনটেক্সট ফ্রিলি বেস্ট ফর ডিসকভারিং হাউ ইউজার দ্য থিং। একজন ইউজার কি চিন্তা করতেছে সেটা যদি ওপেন হয়, ওপেন কার্ড সর্টিং এ হয়, সে তাহলে কি করতে পারে? তার ক্যাটাগরি অনুযায়ী, তার গ্রুপ কনটেক্সট অনুযায়ী সে নিজের মতো করে সাজাতে পারে। আর ক্লোজ এর ক্ষেত্রে কি হয়? সর্টিং যে কন্টেন্ট গুলো থাকবে প্রিডিফাইন থাকবে ক্যাটাগরিজ গুলো, এবং এটা কি করে? ভ্যালিডেশনের ক্ষেত্রে এক্সিস্টিং যে স্ট্রাকচার থাকবে তার উপরে বেস করে ভ্যালিডেশন করেই আমাদের এই বেস্ট প্র্যাকটিসটা করা হয়, যেটাকে বলা হচ্ছে ক্লোজ কার্ড সর্টিং। ক্লোজ কার্ড সর্টিং মানে কি? ব্যবহারকারীর তথ্য সাজাতে পছন্দ করে তা বুঝে একটি গবেষণা পদ্ধতি। সোজা কথা, এটা হচ্ছে একটা তথ্যকে আরেকটা তথ্যের সাথে সাজানোর জন্য ফ্রিলি বা হচ্ছে আমাদেরকে প্রিডিফাইন্ড স্ট্রাকচার বা ক্যাটাগরিতে যদি আমরা সাজাতে চাই, তার তথ্যগুলোকে একটা পদ্ধতিতে সাজানোকে আমরা বলছি কার্ড সর্টিং। কার্ড সর্টিং হচ্ছে দুই ধরনের: ওপেন কার্ড সর্টিং, ক্লোজ কার্ড সর্টিং। ঠিক আছে? এটা নিয়ে আর কথা বলার দরকার নাই। আমরা হচ্ছে এবার এখানে ন্যাভিগেশনের ক্ষেত্রে আমরা বলেছি কি যে ন্যাভিগেশন হচ্ছে আমাদের কি একটা ন্যাভিগেশন বার। সে বারের ভিতরে আমরা কি রাখি? যে বিভিন্ন ধরনের মেনু থাকে, সাইড বার থাকে, হ্যামবার্গার মেনু থাকে, হ্যাঁ, তারপরে হচ্ছে আমাদের এই যে মেনু গুলো আছে, ড্রপ ডাউন মেনু, টপ বার, হ্যামবার্গ মেনু, ঠিক আছে, সাইড বার, হ্যাঁ, এই জিনিসগুলো ডয়ার সিস্টেম, আমরা মোবাইলের ক্ষেত্রে যেটাকে হ্যামবার্গার মেনু বলছি ওটাকে আমরা ডয়ার বলে থাকি অনেক সময়। এই জিনিসগুলো কি করবে? হোল্ড করবে। এটা কি করবে? এটা আমাদেরকে অ্যাবস্ট্রাক্ট যে স্ট্রাকচার ডিসকভার হয় সেটা আমাদের কার্ডগুলোকে সর্টিং এবং এটাকে বিভিন্ন ধরনের ফাংশনালিটি এবং ক্লিকেবল টুলের মাধ্যমে এটাকে ইউজ করা যায়। আর easy to use navigation is a key. Confusion menu and hard to find pages faster user to type them away. আমরা যেটা বলতেছি, যদি আমরা এটাকে আরো করতে চাই, যে ইন্টারেক্টিভ ডিজাইনের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি ন্যাভিগেশনের ক্ষেত্রে, তখন আমরা এটার ক্ষেত্রে বিভিন্ন ধরনের সিমিলারিটি খুঁজে পাই। ইউজার যাতে খুব কমফোর্টেবল ফিল করে, কনফিডেন্ট ফিল করে, এবং তো এই যে তুমি প্রোডাক্টটা করছো সেই প্রোডাক্টটা যেন ইজিলি হচ্ছে এক্সপ্লোর করতে পারে। মানে তোমাকে ইউআইটাকে এমন ভাবে ডিজাইন করতে হবে যেন ইউআই তোমাকে হচ্ছে গাইড করে তোমাকে এটাকে ব্যবহার করতে, অন্যভাবে হ্যাসেল না নিতে হয়। আর ইন্টারেকশন প্রিন্সিপাল আমরা অলরেডি জানি, তারপরে হচ্ছে আমরা একটুখানি বোঝার চেষ্টা করব। ইন্টারেকশন ডিজাইনের যে আইএক্সডি যেটা বলতেছি, আইএক্সডি কিসের উপরে ফোকাস করে? ইন্টারেকশন ডিজাইন হলো মানুষ এবং প্রযুক্তির মধ্যে একটি সহজ ও কি বলে ইফেক্টিভ কমিউনিকেশন তৈরি করে। ডিজাইন প্রোডাকশন ব্যবহারকারীর সাথে প্রত্যেকটা ক্লিক এবং সোয়াইপ এবং সিস্টেমের যে হলো রিঅ্যাকশন, সেটা কি করে? একদম স্বাভাবিক এবং সহজ মনে হয়। সেটা হচ্ছে যদি আমরা কনফার্মেশন করতে পারি, সেটাকে বলতেছে আমরা কি বলে ইন্টারেকশন ডিজাইন। ইন্টারেকশন ডিজাইনের ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের কাজ করে থাকি। গ্লোবাল মার্কেটিং এর ক্ষেত্রে ইফেক্টিভ এবং স্যাটিসফাইং কিনা সেটা আমাদেরকে কি করতে হয়? দুইটার ভিতরে হিউম্যান বিহেভিয়ার এবং ডিজিটাল সিস্টেমের মধ্যে যদি কোনো গ্যাপ থাকে সেটাকে আমাদেরকে আইডেন্টিফাই করে ইন্টারেকশন ডিজাইনটাকে করতে হয়, এবং এটা যাতে খুব লজিক্যালি এবং হচ্ছে রেসপন্সিভলি থাকে, এবং এটা হচ্ছে ইউজারের কাছে কি একটা উপহার স্বরূপ চলে আসে। মানে
এবার এখানে দেখো 5 ডাইমেনশন অফ টেক্সটে ওয়ার্ড, ভিজুয়াল, ফিজিক্যাল স্পেস, টাইম এন্ড বিহেভিয়ার। ওয়ার্ড কি? ইন্টারফেসে ব্যবহার, বাটন বা মেসেজ বা টেক্সট বা যে কোনো কিছু আমরা যে ধরনের গাইডের ভিতরে দিয়ে রাখি বা হচ্ছে কি বলে ইউজার ম্যানুয়ালের ভিতরে দিয়ে রাখি, ব্যবহারকারীকে সেটাকে কি করবে? গাইড করবে, তাই না? এরপরে হচ্ছে ভিজুয়াল রিপ্রেজেন্টেশন। যদি আমরা বলি ভিজুয়ালের ক্ষেত্রে, ভিজুয়াল হচ্ছে কি করে? বিভিন্ন ধরনের আমরা ইমোজি, আইকন, বিভিন্ন ধরনের টেক্সট ইনস্ট্রাকশন এই যে ইউজ করি, এগুলো হচ্ছে আমরা খুব খুব সহজে আমরা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন থেকে ইন্টারেকশন করতে পারি। ফিজিক্যাল স্পেসের ক্ষেত্রে যদি আমরা বলি যে ফিজিক্যাল স্পেস মানে ব্যবহারকারী কোন ডিভাইস, মানে মোবাইল ইউজ করবে, ট্যাব ইউজ করবে, ডেস্কটপ ইউজ করবে, অ্যাপ ইউজ করবে, না হচ্ছে তোমার ওয়েবসাইট বেস যেটা অ্যাপ আছে সেটা ইউজ করবে, সেটা আসলে হচ্ছিল ডিপেন্ড করে। তাহলে হচ্ছে আমরা কি করলাম? ফিজিক্যাল স্পেস সম্পর্কে বুঝলাম যে ব্যবহারকারীর ডিজাইন ডিভাইস হবে, ব্যবহারকারীর কোন কোন ডিভাইসে, মোবাইল, ডেস্কটপ বা ট্যাবলেটে অ্যাপ বা সাইটটি ব্যবহার করছে। টাইম হচ্ছে আমাদের বিভিন্ন ট্রানজিশনের ক্ষেত্রে আমরা বলি, বিভিন্ন অ্যানিমেশন, ট্রানজিশন, লোডিং ইন্ডিকেটর বা এটা হচ্ছে কোন একটা টেবিলের রেসপন্স টাইম, সেটাকে হচ্ছে আমরা বলতেছি কি টাইম। এই টাইমটা অবশ্যই কি করতে হবে? যদি ইন্টারেকশন আইএক্সডি এর ভিতরে ইন্টারেকশন ডিজাইনের সাথে অবশ্যই সামঞ্জস্যপূর্ণ থাকতে হবে। খুব কম এবং খুব বেশি হইলে এটা মেটার করে। যেমন মনে করো 1 সেকেন্ডে তুমি একটা জিনিস ইনস্ট্রাকশন দিলা, পড়তেই পারলো না, তাহলে এটা যেমন ইফেক্টিভ হলো না। আবার মনে করো একটা জিনিস ক্লিক দিছো, আসতে অনেক টাইম লাগতেছে, সেটাও ইফেক্টিভ হলো না। তোমাকে একটা স্ট্যান্ডার্ড টাইম মেনটেন করতে হবে, যার মাধ্যমে আমি এটাকে টাইম অনুযায়ী আমার যেই ইন্টারেকশন গুলো আছে সেটা যেন প্রপারলি হয়। এবার হচ্ছে বিহেভিয়ার, যেটা বলতেছে আচরণ, ব্যবহারকারী অ্যাকশন সিস্টেম কিভাবে সাড়া দিচ্ছে বা প্রতিক্রিয়া জানাচ্ছে, সেটার হচ্ছে সেটাকে বলতেছে আমরা বিহেভিয়ার। সোজা কথা, আমি যেটা করতে যাচ্ছি সেটা তার রেসপন্স টাইমটা কেমন সেটা। আচ্ছা, আমরা এগুলো অলরেডি ওই টাইপোগ্রাফি, লেআউট এগুলো আমরা বলে ফেলছি। এটা আমি ফিজিক্যাল অরবিট স্পেস বিহেভিয়ার। এখন আছে 5 কোর প্রিন্সিপাল, ঠিক আছে? 5 কোর প্রিন্সিপাল আমাদের কি আছে এখানে? পাঁচটা আমাদের কোর প্রিন্সিপাল আছে এক্সডি, ঠিক আছে? আইএক্সডি। তা আইএক্সডি এর যে পাঁচটা কোর প্রিন্সিপাল সেটা আমি বলে দিচ্ছি। কোর কনসিডারের মধ্যে অ্যাফোর্ডেন্স মানে হচ্ছে আমি এটাকে অ্যাফোর্ড করতে পারবো কিনা, উৎপাদন করতে পারবো কিনা। কোন উৎপাদন দেখে যেন সহজে বোঝা যায় এটি কিভাবে ব্যবহার করতে হবে। যেমন বাটনে শ্যাডো থাকলে বোঝা যাবে এটি ক্লিকেবল কিনা, এটা হচ্ছে ক্লিক করার পরে এর কালার চেঞ্জ হয়েছে কিনা বা সিলেকশন আছে কিনা। তারপরে ফিডব্যাক মানে কোনো কাজ করার পর সিস্টেম তাৎক্ষণিক যেমন কি বলে রিঅ্যাকশন দেয় বা কোনো মেসেজ দেয়, সেটাকে আমরা বলতেছি এর ফিডব্যাক। কনসিস্টেন্সি পুরো প্রোডাক্ট জুড়ে ডিজাইনের ধরন বা প্যাটার্ন যেন একই থাকে, যাতে ব্যবহারকারী সহজে অভ্যস্ত হতে পারে। সোজা কথা, যদি আমি কনসিস্টেন্সিটাকে ঠিক রাখি তাহলে পুরা ওয়েবসাইটের কনসিস্টেন্সি যেন সেম থাকে, যেন এখানে এলোমেলো না থাকে। তাহলে কি হবে? ব্যবহারকারী যা ইউজারের জন্য এটাকে খুব বেশি ভালো মিনিংফুল কাজ করবে না। এই কারণে তার জন্য এটা অনেক সময় হয়ে থাকে, মানে আনইউজুয়াল হয়ে যায় যে আমি এখানে একরকম করলাম, পরে আরেকবার আরেক রকম করলাম। ওইটার জন্য তার কাছে ব্যবহার করতে এটা অনেক সময় খুবই বাজে এক্সপেরিয়েন্স মনে হয় যে কি বিশাল এক কঠিন জিনিস, আমি এটা কিছুই বুঝছি না। ঠিক আছে, এইবার হচ্ছে কি বলছে কনস্ট্রেন্টের ক্ষেত্রে আমরা দেখি। কনস্ট্রেন্টের ক্ষেত্রে ডিজাইন এমন একটি সীমাবদ্ধতা রাখা যাতে ব্যবহারকারী ভুল না করে। যেমন
আমরা কোনো কিছু অতীতে ধরো ই করছি, বুকিং ক্যালেন্ডার হইতে পারে, বা হচ্ছে মনে করো আমি কোনো একটা মনে করো আমি একটা শিডিউল তৈরি করছি, ঠিক আছে? সেই শিডিউল তৈরি করার পর আমি ক্যালেন্ডারে বুকিং করছি, তাই না? বুকিং ক্যালেন্ডারে যে আমি এই তারিখগুলোকে আমি হচ্ছে এক ধরনের কালার করে দিয়ে বসে এই কাজগুলোতে আমি হচ্ছে ফুল ডে এঙ্গেজ, এটাকে হচ্ছে আমি কি করলাম, ডিঅ্যাক্টিভ করে রাখলাম যে এই এঙ্গেজ এর ভিতরে কোনো শিডিউল আর আমি নেব না। তো এই যে ডিজাইন এমন একটা সীমাবদ্ধতা রাখা যাতে ব্যবহারকারী ভুল না করে। আমি যেরকম এটা বললাম যে আমি এটাকে বুকিং করে রাখার পরে ওই তারিখগুলোকে ডিজেবল করে রেখে দিলাম যাতে ওইটা পরবর্তীতে ওই ডিজেবলই থাকে, এবং ওই ধরনের অ্যাকশন প্লে করলে যাতে এই ধরনের কনসিস্টেন্সি যেন ঠিকভাবে থাকে, ঠিক আছে? তারপর হচ্ছে কি যেন এরপরে আরেকটা আছে এরর প্রিভেনশন। এরর প্রিভেনশনের ক্ষেত্রে আমরা কি বুঝি? হ্যালো, তোমরা কি আসো না আমি একা একা কথা বলতেছি? স্যার আছি। জি স্যার আছি আমরা। জি স্যার আছি। আসি স্যার। বুঝতেছো তো না? আমি একা একাই খালি মানে পয়েন্ট দেখতেছি আর বলে যাচ্ছি। স্যার বুঝার চেষ্টা করতেছি স্যার। হ্যাঁ বলো। স্যার বলছেন যে কনস্ট্রেন্টসটা আমি বুঝতে পারিনি। কনসিস্টেন্সি বুঝতে পারো নি? না স্যার, কনসিস্টেন্সি এটা একটু একটা প্রোডাক্টের কনসিস্টেন্সি মেইনটেইন করা। মনে স্যার করো কনসিস্টেন্সি না কনস্ট্রেন্টস। কনসিস্টেন্সি তো বললাম এতক্ষণ ধরে। ডিজাইন এমন একটা সীমাবদ্ধতা রাখা যাতে ব্যবহারকারী কোনোভাবে ভুল না করে। মনে করো আমি যেটা একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছিলাম যে গুগল ক্যালেন্ডারে আমরা কি করি, আমাদের শিডিউল গুলো সেট করে রাখি, তাই না? শিডিউল সেট করে রাখার পর ওই শিডিউল গুলোতে আমরা কি করি, ফিক্স করে দিই। ফিক্স করে দিলে ওইটা মার্ক হয়ে যায়, মার্ক হয়ে ডিজেবল হয়ে যায়। ডিজেবল হয়ে যায়, আমি তখন কি করি, ওই ডিজাইনটা আমি দেখেই বুঝতে পারি যে আমার এই দিনে হচ্ছে আমার কি আছে, প্রোগ্রাম আছে, আমি এই দিনে আর অন্য কিছু করতে পারবো না, আমার আগে থেকেই কথা দেওয়া আছে। যে আমি যে এই যে ডিজাইনটা পরবর্তীতে যখন আমি এখানে ফিরে আসব বা এই ধরনের কাজ করব, এটা যেন সেম ধরনের থাকে, এটা যেন কোনোভাবেই ভুল না হয়, ঠিক আছে? অন্যরকম না হয়, তাহলে কিন্তু ভুল করে ফেলবে মানুষ। সব লিমিটেশন বলা যায়, মানে একটা কাজের লিমিটেশন বা এরকম কিছু। কাজের লিমিটেশন না তো এটা, মানে ডিজাইনের কিছু লিমিটেশন রাখা যেতে পারে সেটা বলছে, কাজের না, ডিজাইনের। কাজ কাজ আমরা এখন আছে ইউআই আছি, ইউএক্স এ যখন যাব তখন এই ইউএক্স এর হচ্ছে তখন কাজ হয়, আর এখন আমরা হচ্ছে হলো ডিজাইনে আছি, আমরা হচ্ছে সব ভিজুয়াল ইনফরমেশন এখন আছি, ঠিক আছে? আর এরর প্রিভেনশন ক্ষেত্রে আমরা ব্যবহারকারীরা ভুল করার আগেই যাতে আমাকে হচ্ছে গাইড করে। মনে করো আমি পাসওয়ার্ড ইনপুট দিলাম, তাহলে আমাকে ভুল দেখাইলো, তাই না? রিয়েল টাইম চেক লিস্ট দেখাইলো। তারপরে মনে করো আমি ইমেল ভুল দিলাম, তাহলে আমাকে বলে দিল যে ইমেল ভুল। আবার অনেক সময় হয় কি যে আমি ইমেল পাসওয়ার্ড দুইটাই ভুল দিচ্ছি, তখন আমাকে যেন বলে যে ইমেল পাসওয়ার্ড দুটাই ভুল, ঠিক আছে? এই জিনিসটাই হচ্ছে আমাদেরকে বোঝানোর জন্য বলা হয়েছে, ঠিক আছে? এখন আমি যে কথাগুলো বললাম দেখো, এই সেম জিনিসগুলো তোমার এখানে যে প্রত্যেকটা পয়েন্টে দেওয়া আছে, ঠিক আছে? তাহলে এটাতে আমাদের খুব বেশি কিছু নাই, ওকে? কারো কোশ্চেন আছে? স্যার আপনি যে স্যার ইউজার ফ্লো তারপর হচ্ছে ওয়্যার ফ্রেম দেখাইছেন স্যার, এগুলো আমরা কিভাবে মানে এগুলোকে আমাদেরকে আঁকতে হবে বা কিভাবে করতে হবে এটা সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম স্যার। বুঝি নাই কোনটা? ইউজার ফ্লো তারপর ওয়্যার ফ্রেম। ইউজার ফ্লো ওয়্যার ফ্রেম তো আঁকতে হবে যদি আমি তোমাকে দিই।
ইউজার ফলো এই যে তোমার প্রসেস যেটা থাকবে সেই অনুযায়ী তুমি করবা। ওকে স্যার, এগুলো তাহলে স্যার খাতা এঁকে করতে হবে, রাইট স্যার? হ্যাঁ, খাতায় যদি আমি বলি যে টাইম এই সাইট ম্যাপ এবং ইউজার ফ্লোটাকে আমাকে বুঝাই দাও, তাহলে এরকম একে বুঝাই দিবা। ওকে স্যার, বুঝতে পারছি। স্যার, হ্যাঁ, স্যার আগা কি বা ইউজার ইন্টারফেস আঁকার একটা মানে স্লাইড দিলে ভালো হতো, মানে আমরা বুঝতে পারছি না যে কিভাবে আঁকবো বা এরকম কিছু। মানে কম্পিউটারে তো বালসমিকে করতে পারি, কিন্তু সেটা খাতায় কিভাবে মানে কিভাবে আঁকবো বা মানে মানে ল্যাপটপ বা ট্যাব বা কম্পিউটার স্ক্রিনের জন্য তো ভিন্ন ভিন্ন হবে। তাহলে এগুলো একটু মানে বুঝিয়ে দিলে ভালো হতো স্যার। খাতায় কিভাবে রাখবা? কলম ধরতে পারো? মানে কলমে ড্র তো করতে পারো। স্যার ছবি দেখে তো আঁকতে পারি, কিন্তু ছবিটাই তো কোথাও মানে পাচ্ছি না মানে। ছবি দেখে আঁকতে পারো, ছবি পাচ্ছে না। এগুলো ছবি দেওয়া থাকবে না, লেখা থাকবে ডিসক্রিপশন, ওটা বুঝে বুঝে আঁকা লাগবে। বুঝতে পারছো এবার? আমার জি কাছে স্যার। ডেমো আছে, তোমাকে দিব নি, সমস্যা নেই। আমার নিজের করা আছে কিছু ডেমো। আচ্ছা, আমরা আরেকটা 4 নম্বর চ্যাপ্টারটা একটু দেখে নিই সাথে সাথে, ঠিক আছে? এটা ডিটেলিংসটা আমি আবার পড়াবো, অসুবিধা নেই। তাহলে এই চ্যাপ্টারে আর কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারো। আমরা তাহলে নেক্সট চ্যাপ্টারের দিকে আগাবো। কারো কোনো কোশ্চেন আছে? মেবি নাই স্যার, আমরা আগাইতে পারছি। তাহলে পরের চ্যাপ্টারটা আমরা হচ্ছে আমি বিএলসি তে আমরা পরের চ্যাপ্টারটা অন করা হয়নি, তাই না? হিউম্যান কম্পিউটার ইন্টারাকশন। হিউম্যান কম্পিউটার ইন্টারাকশন খুবই ইজি জিনিস, আমরা এগুলো অলরেডি আমরা পারি। আমরা এখানে হিউম্যান কম্পিউটার, আমি তো শেয়ার দিনি না। প্রেজেন্টেশনের স্ক্রিন শেয়ার দেওয়া যায় না? যাই স্যার, ফুল উইন্ডো দিলে পসিবল, মানে পুরো ইন্টার স্ক্রিন দিলে কথা আসবে। ইন্টার স্ক্রিন কেন দেবো? আমি উইন্ডো দেবো, সমস্যা কোথায়? হ্যাঁ, ওটাও আসে স্যার। আসছে তো এখন। আচ্ছা, এখানে যেটা হচ্ছে আমাদের, শুনতে পাচ্ছ তো সবাই চলে নাকি? গেছে স্যার, চলে গেছে? স্ক্রিনটা চলে গেছে। জি স্যার। এটা একটু ঝামেলা করতেছে। এখন কি আছে না চলে গেছে আবার? স্যার আসেনি। এখন আসছে, তাই তো? জি স্যার। অসুবিধা নেই, আমরা আস্তে আস্তে আগাই। এবার একটু বড় হয়েছে না?
আচ্ছা, যেটা আমরা বলতাম সিএসসি হচ্ছে হিউম্যান কম্পিউটার ইন্টারাকশন, যেটাকে আমরা বলি হিউম্যান কম্পিউটার ইন্টারাকশন হচ্ছে আমরা ইনপুট আউটপুট ডিভাইসের সাথে কিভাবে হচ্ছে কাজ করি সেটা নিয়ে হচ্ছে কথা বলা, ঠিক আছে। এখন এখানে আছে উইন্ডোজ ম্যানেজমেন্ট, ডেস্কটপ, মেটাফোর, তারপরে হচ্ছে উইগেট টুলস, গেট, কিবোর্ড পয়েন্ট, টাস্ক অ্যানালিটিক্স এবং ভয়েস ইনপুট, এগুলো আছে। আমরা হচ্ছে এই লেকচারটা হচ্ছে ডিটেলস আরেকটা লেকচার আছে, ওইটা এখন আমি পাই নাই, আমি ওইটাও তোমাদেরকে দিয়ে দেব। আপাতত আমি তোমাদেরকে এটা দিয়ে পড়াই দিচ্ছি এবং ডিটেলিংটা আমি শেয়ার করে দেব, ঠিক আছে। উইন্ডোজ সিস্টেম হলো একটি সফটওয়্যার স্ক্রিন বা একাধিক ওভারল্যাপিং বা হচ্ছে আমরা কি বল এটাকে পাশাপাশি কি বলি, টাইটেল বলি, যে পাশাপাশি একটা সাজানো গ্রাফিক্স উইন্ডোতে প্রদর্শন করে বা পরিচালনা করে। এর মূল কাজ হলো এর ডিসপ্লে ম্যানেজমেন্ট, ইনপুট রাইডিং এবং রিসোর্স শেয়ারিং এর ক্ষেত্রে, ঠিক আছে। ওরা এখানে করতেছে, ঠিক আছে। তাহলে উইন্ডোজ সিস্টেম কি হচ্ছে, একটা সফটওয়্যার ম্যানেজমেন্ট ডিসপ্লে যেটা কি করে মাল্টিপল ওভারল্যাপিং এবং টাইটেল যে গ্রাফিক্স উইন্ডো অন স্ক্রিন থাকে সেটা কি করে একটা কি করে হোস্টিং এবং রান করে অ্যাপ্লিকেশন, এবং এর যে প্রসেসটা থাকে সেটাকেও রান করে ফেলে ওই প্রসেস অনুযায়ী। তাহলে উইন্ডোজ সিস্টেমে আমরা বুঝলাম। এবার যদি হচ্ছে উইন্ডোজ সিস্টেমের ম্যানেজমেন্ট টেকনিক পদ্ধতি যদি আমরা যাই, তাহলে আমরা যদি স্ট্যাকের ভিতরে স্ট্যাক ফ্লোটিং যদি আমরা বলি, উইন্ডোজ স্ট্যাক ফ্লোটিং এর হচ্ছে পার্ট আছে এখানে। আমরা হচ্ছে স্ট্যাক ফ্লোটিং হচ্ছে কিভাবে কাজ করে সেটা নিয়ে আমরা কাজ করব। উইন্ডোজ স্ক্রিনগুলো স্বাধীনভাবে একটা উপর আরেকটা আমরা নিয়ে থাকতে পারে এবং হচ্ছে কি করি আমরা মাল্টিপল উইন্ডো অন করি, তাই না? যাতে ব্যবহারকারী যেন একটার একটার সাথে কি করতে পারে, সরাতে পারে, রিসাইজ করতে পারে, এবং এটা সব ওএস এর ক্ষেত্রেই প্রযোজ্য। ম্যাক বলো, লিনাক্স বলো, উইন্ডোজ বলো, সবগুলোর ক্ষেত্রেই এটা থাকে, ঠিক আছে। তারপরে হচ্ছে আমরা বলতেছি টাইলিং হচ্ছে উইন্ডোজের কোনো ওভারল্যাপ ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে স্ক্রিনের জায়গা ভাগ করে নেয়। আমরা টাইলিং করতে পারি না, আমরা তো এটা এগুলো করি, বুঝতেছো? জি স্যার, বুঝছি স্যার। যেমন একটা ওভারল্যাপ করবে কিবোর্ড ড্রাইভের থেকে আমরা কি করতে সলভ করি, এবং ইফেক্টিভ পাওয়ার ইউজের ক্ষেত্রে এই ধরনের কাজগুলো অনেক সময় করে ফেলে। কারণ কি একটার সাথে আরেকটা যদি আমি পাশাপাশি রেখি তাহলে হচ্ছে আমাদের আরেকটা মনিটর লাগতেছে না, আমরা পাশাপাশি টাইলিং করে ওইটা দিয়ে কাজ চালাইতে পারতেছি। তারপরে হচ্ছে ট্যাবের মানে কি ব্রাউজার ট্যাবের মতো একাধিক উইন্ডো একটি মাত্র ফ্রেমে শেয়ার করে, যা স্ক্রিনের যে হচ্ছে একটা একটার সাথে লেগে যায় বা এরকমই থাকে সেটাকে কি করে কমায়। যেমন তোমরা তোমাদের হচ্ছে ব্রাউজারে বা ইতে ট্যাব খুলে যেরকম ব্রাউজারে ট্যাব হয় না, উইন্ডোজেও এই ধরনের কিন্তু ট্যাব করা যায় এবং উইন্ডোজেও ট্যাব হয়। তোমরা ব্যবহার করো, খেয়াল করছো কিনা একটু দেখো। তারপর হচ্ছে ভার্চুয়াল ডেস্কটপের ক্ষেত্রে উইন্ডোজ গুলোকে আলাদা আলাদা স্পেস বা ওয়ার্ক স্পেসে যে ভাগ করে আমরা কাজ করি সেটাকে আমরা বলি কি ডেস্কটপ বা ভার্চুয়াল স্পেস, ঠিক আছে। তারপরে হচ্ছে আমরা কম্পোজিটিং এর ক্ষেত্রে হচ্ছে যেটা বলছি যে জিপিইউ ইউজ বা রেন্ডারিং এর ক্ষেত্রে আমরা যে ফ্যাক্টরগুলি ট্রান্সপারেন্সি, শ্যাডো, অ্যানিমেশন এবং বিভিন্ন ধরনের পারসেপশনের ক্ষেত্রে যে ডেপথ ফোকাসিং গুলো আমরা করি সেটাকে আমরা বলছি কম্পোজিটিং। আর এক্সপোজ হচ্ছে আমার কি করে আমার যেটা স্পেসিফিক নেভিগেশন এইড আছে সেটাকে আমাদের কি করে মিস কন্ট্রোল বা অন্য ধরনের থাম্বনেল গুলো বা উইন্ডোজের যেই কি বলে স্ক্রিনের যে থাম্বনেল বা হচ্ছে কি থাম্বনেলের বাংলা কি বলে এটাকে, থাম্বনেলের বাংলা জানো নাকি তোমরা? ওইটা থাম্বনেলই এখন হচ্ছে বলছে শো অল ওপেন উইন্ডোজ অ্যাজ থাম্বনেল। আর জেনোম এবং ওভারভিউ যেটা থাকে স্পেশাল নেভিগেশন এইডের ক্ষেত্রে আমরা এক্সপোজ বা ওভারভিউ কে বুঝতেছি। থাম্বনেল মানে হচ্ছে এমন একটা হচ্ছে আমরা ওই যে ইউটিউব বা হচ্ছে অনেক কিছুতে একটা থাম্বনেল দিই না, থাম্বনেল হচ্ছে তুমি যে জিনিসটা করতেছো তার হচ্ছে একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশনের সামারি। ওই থাম্বনেল দেখে বোঝা যায় এটা আসলে কি,
কেন ইউজ করতে হবে, ঠিক আছে। আর ডেস্কটপ মেটাফোরের ক্ষেত্রে আমরা দেখব ডেস্কটপ মেটাফোরের ক্ষেত্রে আমরা যেটা দেখি, একটি বাস্তব জীবনে অফিসের বিভিন্ন বস্তু স্ক্রিনে ম্যাপ বা রূপক হিসেবে কাজ করে। মানে সোজা কথা ডিজাইনার, মেটাফোর মানে আমরা তো পড়ি মেটাফোরের বাংলা কি, রূপক বলি না? মানে এটা রূপক মানে কি, রূপকের এই কি বলতো, মেটাফোর মানে হলো না, রূপক অর্থে বলতেছি একটাকে, একটা কথাকে অন্যভাবে কি করা হয়, রিপ্রেজেন্ট করা হয়, তাই না? হ্যালো, জি স্যার। জি স্যার। আচ্ছা এখন এখানে কি বলা আছে যে রিয়াল প্লাস আছে ডিজিটাল। রিয়ালে কি থাকে, ফিজিক্যাল ডেস্ক থাকে, সেটা কি হতে পারে, ডেস্কটপ বা ওয়ালপেপার থাকতে পারে। পেপার বা ডকুমেন্টেশনের ক্ষেত্রে ফাইল, ডকুমেন্ট আইকন। তারপরে হচ্ছে ফোল্ডার বা ক্যাবিনেটের ক্ষেত্রে ডিরেক্টরি বলতেছি। তারপরে টাস্ক বিন মানে হচ্ছে রিসাইকেল বিন বা টাস্ক। টুল বা হলে অ্যাপ্লায়েন্স, যেটা হচ্ছে আমরা অ্যাপ্লিকেশন বা অ্যাপ হিসেবে ব্যবহার করি। এবং এর কিছু হচ্ছে কি আছে, লিমিটেশন বলা আছে। তো সেটা কি করে, ডেস্কটপের যেই ইগুলো আছে, কি বলে যে ডিজিটাল ডেস্কটপের ক্ষেত্রে আমরা কি করতে পারি, থাউজেন্ডস অফ আইটেম মানে বিভিন্ন ধরনের কাজ একসাথে আমরা অ্যাকশন গুলোকে প্লে করতে পারি। তারপরে হচ্ছে এর মেটাফোর ব্রেকডাউনটা কি করে, মডার্ন ক্লাউড বা মাল্টি ডিভাইস ওয়ার্কফ্লোর সাথে কাজ করে। অল্টারনেটিভ বি হচ্ছে কি করে, ডকুমেন্ট সেন্ট্রিক ভার্সেস অ্যাপ সেন্ট্রিক ভার্সেস স্পেশাল প্যারাডিগ্রামস। এই যে এই তিনটার মধ্যে যে পার্থক্য, সেটা হচ্ছে আমাদেরকে বের করতে হবে, যে হলো লিমিটেশন আর ইউটিলাইজেশনের ক্ষেত্রে আমাদের কি বলা হয়েছে। এরপরে আসবো হচ্ছে উইগেটস টুল। উইগেটস টুল আমরা জানি যে হচ্ছে বাটন, রেডিও বাটন, লিংক, লিস্ট বক্স, টেক্সট ফিল্ড, স্লাইড স্কোর, ডায়লগ বক্স, চেক বক্স, ড্রপ ডাউন, কম্বো, মেনু বার। আমরা হচ্ছে ওই কি বলে এটার নাম কি, বালসামিক থেকে আমরা হচ্ছে ইউআইএক্স এর কম্পোনেন্ট পড়েছি না? হ্যালো, হ্যাঁ আমরা কি শুনতে পাচ্ছি? জি স্যার। বালসামিক থেকে হচ্ছে ইউআইএক্স এর ডকুমেন্টেশন করছি, ইউআই কম্পোনেন্ট মনে আছে? উইজার্ড হচ্ছে ওই সবগুলো টুল কিটস, ঠিক আছে। আমাদের যত ধরনের ওই বিহেভিয়ার হ্যান্ডলিং এর ক্ষেত্রে আমরা ওই জিনিসগুলো সবকিছু ইউজ করব, ঠিক আছে। পপুলার টুল কিটস এর ক্ষেত্রে তোমরা ওই জিনিসগুলো ইউজ করতে পারো। এখন এখানে কিছু দিয়েছে পপুলার টুল কিটস, কিউটিসি, জিটিএক্সসি, জাভাএফএক্স, উইজার্ড, ইলেকট্রন জেএস এবং ফ্লাটার, এগুলো দিয়ে আমরা এগুলো করতে পারি। এখন আসবো হচ্ছে আমরা ইনপুট আউটপুট ডিভাইসের ক্ষেত্রে। ইনপুট আউটপুট ডিভাইস আমরা কি অলরেডি আমরা কিন্তু জানি, ইনপুট আউটপুট ডিভাইসের সবকিছু আমরা পারি না? ইনপুট ডিভাইস কি আর আউটপুট ডিভাইস কি বলো তো? স্যার ইনপুট ডিভাইস হচ্ছে ইন্টারনালি কোনো, আমরা কম্পিউটারকে আমরা কোনো নির্দেশনা দিচ্ছি, সেটা যার মাধ্যমে দিচ্ছি সেটা ইনপুট। আর যে কম্পিউটার প্রসেস করে আমাদেরকে যেটা দিচ্ছে সেটা হচ্ছে আউট। প্রসেস না করলে আউটপুট হবে না। তার এক্সাম্পল বললে স্যার কিবোর্ড, মাউস আমরা স্ক্রিনে যে দেখতেছি, তারপর হচ্ছে মনিটর, এগুলো হচ্ছে স্যার ইনপুট। আর আউটপুট হচ্ছে ওটা থেকে আমরা ক্লিক করে বা কিবোর্ডে টাইপ করে যে আউটপুটটা পাচ্ছি ওটা হচ্ছে আউটপুট। আচ্ছা এইগুলো হচ্ছে সবগুলোকে বলে হচ্ছে আমরা ইন্টারেকশন পয়েন্টিং ডিভাইস, ঠিক আছে। পয়েন্টিং ডিভাইসের মধ্যে আমরা যেটাগুলো হচ্ছে ইনপুট ডিভাইস, সেগুলোকে হচ্ছে ইন্টারেকশন টেকনিক অনুযায়ী কিবোর্ড পয়েন্টিং ডিভাইস বলতেছি। পয়েন্টিং ডিভাইসের টাচ, স্টাইল এবং ভয়েস সবভাবেই করা যায়। তার মধ্যে হচ্ছে আমরা বলতেছি কিবোর্ড পয়েন্টিং এর ক্ষেত্রে বলতেছে কি মাউস, টাচ হচ্ছে আমাদের টাচ স্ক্রিন, স্টাইলিশ হচ্ছে হলো আমি যেভাবে ওই যে পেন টেন গুলো ইউজ করি যে ট্যাবের ভিতরে এগুলো, আর হচ্ছে আমরা মাইক্রোফোন দিয়ে ভয়েস ইনপুট করতে পারি সেগুলোকে বোঝাচ্ছে।
ঠিক আছে? স্যার হ্যাঁ, স্যার বলছিলাম যে পয়েন্টিং মাউসের ক্ষেত্রে ব্যবহৃত হয় না, ব্যবহৃত হতে পারে। কথা বোঝা যায় না। পয়েন্টিং কি শুধুমাত্র মাউসের ক্ষেত্রে ব্যবহৃত হয়? মাউস তো পয়েন্টিং ডিভাইসই। জি স্যার। মানে মাউসের মধ্যে আরো এরকম কোনো ডিভাইস যেখানে পয়েন্টিং ব্যবহৃত হয়? মাউস ছাড়া মাউস ছাড়া কি আর কোনো ইনপুট ডিভাইস আছে যেখানে পয়েন্টিং ব্যবহৃত হয়? মাউস ছাড়া আর কোনো ডিভাইস পয়েন্টিং হিসেবে ইউজ করা যায় কিনা? হ্যাঁ, যাবে না জি কেন? স্যার। অন্য ধরনের ওই যে আরো মাউস আছে না, এয়ার মাউস আছে তো, এই মাউস বাদেও এয়ার মাউস ইউজ করা যায়। তারপরে হচ্ছে ওই যে ব্লুটুথ ডঙ্গলের দিয়ে করা যায়, ওটা পেন দিয়েও এরকম করা যায়। ঠিক আছে, অনেকগুলো আছে পয়েন্টিং ডিভাইস, এটা ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে ইউজ করে। এখন দেখো কিবোর্ড কত সালে তৈরি করছে, কে তৈরি করছে, কিভাবে ডিজাইন করছে, তারপরে হিউম্যান কম্পিউটার ইন্টারেকশন কিভাবে আসছে, এই হিস্টোরি আমি পড়াচ্ছি না, তোমরা দেখে নিও। আমি একটু আলাদাই আচ্ছা, এখন আসো পয়েন্টিং ডিভাইস, যেটা ওই যে কে যেন বলতেছিল যে আরো আছে কিনা, তাই না? পয়েন্টিং ডিভাইস তো সবগুলোই। তো এখন জয়স্টিক বললাম, যে আমি বললাম যে 3D নেভিগেশন বা গেমিং এর ক্ষেত্রে জয়স্টিক হতে পারে বা পেন হতে পারে, বা হচ্ছে যে ব্লুটুথ ডঙ্গলের ক্ষেত্রে বললাম ডঙ্গল গুলো জয়স্টিকের জন্য আসলে ইউজ করা হয়। তারপর হচ্ছে ট্র্যাকপ্যাড, ট্র্যাকপ্যাড তো আমরা অলরেডি জানি। তারপর হচ্ছে ট্র্যাকেবল বল, যেটা ট্র্যাকেবল বল হচ্ছে বিভিন্ন ধরনের সিমুলেশন বা হচ্ছে মাউসের ক্ষেত্রেও ইউজ করা হলো, ডেস্কটপ স্পেস দরকার হয়, সেখানে হচ্ছে এটা দেখে তারপরে ওইটাকে নড়ালে ওইভাবে সে করে। আর আইগেস ট্রেকারের ক্ষেত্রে এক্সপেক্টর বা ক্যালিব্রেশন বা অ্যাক্সিডেন্টাল অ্যাক্টিভেশনের ক্ষেত্রে হ্যান্ড ফেস বা অ্যাক্সেসিবল ক্রিটিক্যালের ক্ষেত্রে এটা ইউজ করা হয় পয়েন্টিং ডিভাইস হিসেবে। তারপরে টাচ স্টাইল, এটা এমন চলে যাচ্ছে কেন? টাচ এন্ড স্ট্রেসের ক্ষেত্রে আমরা জানি রিয়েস্টিক প্রেস বা ক্যাপাসিটি বা ইলেকট্রিক চার্জ বা ফিগার অনলি টাইপের প্রজেক্ট ক্যাপটিভের ক্ষেত্রে, মাল্টিটাস্কের ক্ষেত্রে আমরা এই ধরনের জিনিসগুলো ইউজ করতেছি। যেমন টাচ টার্গেটের যে সেন্সিটিভিটি পিক্সেলের ক্ষেত্রে বলছে 44x40 পিক্সেল অ্যাপেল, এবং 48x40 ডিপি হচ্ছে গুগল ম্যাটেরিয়ালের ক্ষেত্রে। আর অসিলেশন বাই ফিগার টিপস এবং ডিজাইন চ্যালেঞ্জের ক্ষেত্রে আমরা পাচ্ছি ফ্যাট ফিঙ্গার প্রবলেমের ক্ষেত্রে আমরা এটা অ্যাড্রেস করতে হয়। এখন এই টাচ এবং সিস্টেমলেস ইন্টারেকশনের ক্ষেত্রে আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে। টাচ স্ক্রিন কি করা হয়, ডিরেক্ট হচ্ছে ট্র্যাকেবল ইন্টারাকশন কে করে, মেটা ডাটা এবং মেটা পয়েন্টের ক্ষেত্রে মেডিটেড বাই পয়েন্টার হিসেবে ডিরেক্ট করে। ডিরেক্ট ফিলস ন্যাচারাল বাট কজ আর্মস ফিগার, গরিলা আর্মস যদি দাও তাহলে এটা কি কাজ করবে? কাজ করবে না। ঠিক আছে, তাহলে ডিরেক্ট ভার্সেস ইনডিরেক্ট এর ক্ষেত্রে এটা। তাহলে টাচ হচ্ছে আমি সরাসরি ট্র্যাকেবল টাচ করতে হচ্ছে, আর ট্র্যাক হচ্ছে কি ইনডিরেক্ট হিসেবে কাজ করতেছে। এবং ডিরেক্ট ফিলস নেচার বাট কজ এন আর্ম ট্র্যাক, সেক্ষেত্রে গরিলা আর্মের ক্ষেত্রে বলছে যে ওটা আমি যদি দিই তাহলে আসলে কি কাজ করবে কিনা। আর অ্যাক্টিভ এবং প্যাসিভের ক্ষেত্রে আমরা সিম্পল কন্ডাক্টিং এর টিপস ইউজ করি। অ্যাক্টিভ থাকে ব্যাটারি পাওয়ার উইথ প্রেসার, ব্যাটারির সাথে যেটা আমরা হচ্ছে পাওয়ারের সাথে কনজাম্পশন থাকে। টাইটেল সেন্সর থাকে অ্যাপেল পেন্সিল এবং ওকমের ক্ষেত্রে, যেটা আমরা কি হচ্ছে টাইলেস ইনপুট বলতেছি। তারপরে হচ্ছে ইউজ কেসের ক্ষেত্রে আমরা ডিরেক্টরিয়াল আর্ট, সিএডি, স্কেচিং, নোট ট্রেকিং, যেমন হচ্ছে নোটবুক, গুগল নোট, নোট ওয়ান্স, সিগনেচার, মেডিকেল ইমেজ, এগুলোর ক্ষেত্রে স্টাইলিশ ইনপুট একে ইউজ করছি। আর এইচসিআইএস এর অ্যাডভান্টেজ হচ্ছে হিউম্যান কম্পিউটার ইন্টারেকশন, যেটা বলতেছি এটা হচ্ছে আমাদের কি করে বিভিন্ন ধরনের টাচ এবং সাপোর্ট মেটাফোর, যেটাকে বলতেছে ন্যাচারাল ফ্যামিলিয়ার ইউজার, যেটা বলি আমরা পেন অ্যান্ড পেপার, সেটাকে কি করে রিডিউস করে নিয়ে আসে এবং কি করে অ্যাম্বিগুইটিতে টাচ অ্যাম্বিগুইটি তৈরি করে। এর কারণ হচ্ছে আমরা কি করি খুব সহজে একটা আরেকটার সাথে কানেকশন করতে পারি। তাহলে আমরা এতে বিভিন্ন ধরনের মাল্টিটাস্ক ভেঞ্চার যেমন টাইপ, সোয়াপ, পিন, জুম ইন, জুম আউট করা যায়।
স্ক্রিনে আঙ্গুলের ডগা দিয়ে ছোঁয়ার সময় সঠিক লক্ষ্যবস্তু বা ফ্যাট ফিঙ্গার প্রবলেম যেটা হয় সেটা সঠিক লক্ষ্যবস্তু সঠিকভাবে করতে পারি। তাই অ্যাপেল বা গুগল গাইডলাইন অনুযায়ী টাচ টার্গেট আমরা বলছিলাম কি কত 44 পিক্সেল বা হচ্ছে 48 ডিপি হওয়া উচিত। আর স্টাইলিশ ইনপুটের ক্ষেত্রে এটি আঙ্গুলের চেয়ে অনেক বেশি নিখুঁত এবং এতে প্রেসার সেন্সিটিভিটি এবং পাম রিঅ্যাকশন থাকে। স্ক্রিনের হাতের তালু লেগে থাকলেও সমস্যা হওয়ার কথা না এই জায়গাটায়। এর মধ্যে সুবিধা থাকে এবং ডিজিটাল আর্ট বা নোট নেওয়ার জন্য খুবই ভালো। আরেকটা জিনিস নিয়ে তখন আমরা ডিসকাস করতে করতে মানে বাদ দিয়ে দিচ্ছি কিনা, আচ্ছা ভয়েস ইনপুট পরে আছে। ভয়েস ইনপুটের ক্ষেত্রে হচ্ছে সুবিধা হলো হাত এবং চোখের ব্যস্ত থাকা অবস্থায়, যেমন গাড়ি ড্রাইভিং করার সময়, অন্য কাজ করার সময় এটি অত্যন্ত কাজ করে। যেমন আমি যে কোনো কিছু করার সময় টাইপ না করে আমি ভয়েস ইনপুট দিয়েই কাজ ছেড়ে নিতে পারছি। এটা মানুষকে স্বাভাবিক কথা বলার মতোই কথা বললে এটা ওর গতির সাথে কি করে সামঞ্জস্যপূর্ণ করে ম্যাচ করে নিয়ে ও কি করে টাইপ করতে পারে, তাই না? এইটার হচ্ছে চ্যালেঞ্জ হচ্ছে প্রাইভেসি দুশ্চিন্তা থাকে, সবসময় মাইক্রোফোন অন থাকা মানে তোমার জন্য হইতে পারে যে তোমার কেউ ডিভাইস হচ্ছে ট্র্যাক করতেছে, তুমি যদি ওটা অন করে রাখো তাহলে আরেকজন তোমার মাইক্রোফোন থেকে তোমাদের প্রাইভেসি তোমাদের নষ্ট করে ফেলতে পারে। চ্যালেঞ্জ হচ্ছে এটা। আর সবসময় মাইক্রোফোন অন থাকলে তোমার ডিভাইসের যেমন আশেপাশের নয়েজ কারণে ভুল এবং জনসম্মুখে মনে করো নয়েসি কোনো জায়গায় গেলে ভুলভাল ইনপুট তৈরি হয়ে যায়, ঠিক আছে? এই ক্ষেত্রে আমাদের ইউজেবিলিটির ক্ষেত্রে আমাদেরকে বুঝে ইউজ করতে হবে, ঠিক আছে? এই চ্যাপ্টারটা একটু বড়, যদিও এখানে হচ্ছে জাস্ট সামারাইজ পার্টটুকু আছে। আমি হচ্ছে তোমাদেরকে ডিটেল চ্যাপ্টারটা আরেকদিন একটু পড়াবো, তারপরে হচ্ছে এইটার হচ্ছে বাকিটা আমি তোমাদেরকে দিয়ে দেবো। ওকে জি স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার এটা কি দিয়েছে? ওপেন ডিসকাশন আর লাস্টে কি লিখছে? লেকচার সামারি। সিওপি এর সাথে ম্যাপ করা আছে যে আমরা CO2 ইভ্যালুয়েশন ডিজাইন আছে ফর হিউম্যান কম্পিউটার ইন্টারেকশন প্রিন্সিপাল। তাহলে আমরা হচ্ছে ইনপুট ডিভাইসের প্রিন্সিপাল গুলো জানলাম। পিও হচ্ছে অ্যাপ্লাই ইঞ্জিনিয়ারিং টুলস নলেজ টু কমপ্লেক্স প্রবলেম। ক্লাস টেস্ট আসবে এখান থেকে বলে দিছে। ক্লাস টেস্টের মধ্যে হচ্ছে আইডেন্টিফাই উইজার্ড টাইপ, অ্যাসাইনমেন্ট আছে রিগার্ডিং উইন্ডো ইউআই, মিড টার্মে হচ্ছে ফিটার্স ল ক্যালকুলেট প্লাস ওয়াই ক্রিয়েটিক্স দিছে। ওকে, অসুবিধা নাই। নেক্সট লেসনে হচ্ছে আমরা কি করব? থিংক অ্যালাউড, হিউরিস্টিক অ্যানালাইসিস এবং ইউজার টেস্টিংটা আমরা দেখব। এই হচ্ছে অবস্থা আমাদের। আরেক এটা হচ্ছে 4, তাই না? 4 পর্যন্ত দিছি তোমাদের ক্লাস টেস্ট। জি স্যার। 1 থেকে 4 নম্বর স্লাইডটা আমি তোমাদেরকে রাত্রের মধ্যে ডিটেলটা আমি আপ করে দেব নিয়ে স্যার, ঠিক আছে? টেলিগ্রামে একটু দিয়ে দিন স্যার। হ্যাঁ, টেলিগ্রামে দিয়ে দেব, অসুবিধা নাই। তাহলে স্যার আগের 3টা ফাইল আর আজকে রাতে যে ফাইলটা দিবেন এই 4টা ফাইল হচ্ছে কুইজের জন্য। হ্যাঁ, কুইজের জন্য। তারপরে হচ্ছে আমাদের মনে হচ্ছে আরো কয়েকটাই করতে হবে, আমাদের ক্লাস নিতে হবে, কারণ আমাদের মেইডে তো থাকবে হচ্ছে আরো 3টা স্লাইড আছে। আমরা আরো 3টা ক্লাস কি পাবো? স্যার নেক্সট উইক স্যার 2টা পাবো, একটা কুইজ হবে আর একটা পাবো ক্লাস। এর পরের উইকেও স্যার 2টা পাবো। এর পরের উইকে 2টা পাবো। আমরা কি আরেকটা ক্লাস টেস্ট নিতে পারবো ক্লাস শেষ করে? স্যার আপনি তো ওটা বলছেন অনলাইনে নেবেন আরেকটা ক্লাস। আচ্ছা, ঠিক আছে। তাহলে হচ্ছে শেয়ারের দায়িত্ব থাকে আমাকে অ্যাটেন্ডেন্স গুলো একটু কাইন্ডলি দিয়ে দেয়া, কারণ এখানে অ্যাটেন্ডেন্স 2টা সেকশন কল করতে অনেক টাইম লাগবে। ঠিক আছে, তাহলে সবাইকে আল্লাহ হাফেজ। আমাকে কাইন্ডলি একটু এই একটা পেপারে অ্যাটেন্ডেন্সটা নিয়ে হলো কি বলে এটা
স্ক্রিনশট আমাকে দিয়ে দিও, ঠিক আছে? গ্রুপে দিও, এল সেকশনের গ্রুপে দিবা, আর কি বলে কে সেকশন গ্রুপে দিবা। এখানে ৭৭ জন, আমি সহ ৭৭ জন, তার মানে ৭৬ জন। এই ৭৬ জনের অ্যাটেন্ডেন্স আমাকে দিবা, এর বাইরে দিবা না।